প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে এই সরকারকে ভ্যালিডেট করা হয়, তখন কিন্তু সরকারের কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়নি কিংবা মেয়াদ। তো পরবর্তীতে এই সরকারের কর্মপরিধি, সরকার যেভাবে কাজ করা শুরু করেছে, শুরু থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন যে এই সরকারের এই সব বিষয়গুলো করবার কথা কিনা, এগুলো তো নির্বাচিত সরকার করবে। সংস্কারের বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, তো এই প্রশ্নটি বিভিন্ন মহল থেকে উঠেছে যে আদৌ এই অন্তর্বর্তী সরকারের এই কাজগুলো করার সাজে কিনা, তাদের এগুলো করবার কথা কিনা। তো যেহেতু বললাম যে এই সরকারের কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়নি, মেয়াদও নির্ধারণ করে দেওয়া হয়নি, আর এটি তত্ত্বাবধায়ক সরকার না। প্রিয় দর্শক, আগে আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ফাংশন করছিল, বিশেষভাবে নির্বাচন পরিচালনা করা ছিল তাদের কাজ। একটিই কাজ, জাস্ট নির্বাচন পরিচালনা করা। তো অন্তর্বর্তীকালীন সরকারটি কিন্তু সেই সরকার থেকে ভিন্ন। আর যেহেতু মেয়াদ নির্ধারিত নেই, আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মেয়াদ ছিল 3 মাস। আর মেয়াদ নির্ধারিত থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে 5 বছরও থাকতে পারে ক্ষমতায়, কিন্তু তারা সেটি করছে না। আর আমি এই কথা বলে এনকারেজ করছি না যে তারা 5 বছর ক্ষমতায় থাকুক। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি থাকবেনও না 5 বছর। তো তিনি অনেকবার সেটি ব্যক্ত করেছেন এবং তার প্রয়োজন নেই। অনেকের প্রয়োজন হতে পারে কন্টেন্ট ব্যাপারীদের, তারা ঘোলা পানিতে মাছ শিকার করে ভিউ কামাবার ব্যবস্থা করেছেন যে ইউনূস আর যাচ্ছেন না, এসেছেন তো চিরদিনের জন্যে, 2041 সাল পর্যন্ত তিনি থাকবেন। বিষয়টি তার জন্য এরকম না, তাদের জন্য বিশাল কিছু হতে পারে, কিন্তু অধ্যাপক ইউনূসের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর টেনে নেওয়া তার জন্য মর্যাদার না, আর তিনি সেই কাজ করবেন না। আর তার করবার মতো কাজের কোনো অভাব ছিল না আগেও, এখনও নেই আমি বিশ্বাস করি। তিনি যখন সরকারে থাকবেন না, তার কাজের অভাব হবে না করবার। অন্যদের অভাব হয়, তারা কি করবেন তারা জানেন না, বাট ইউনূস জানেন। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো এখন কথা হলো যে শুরু থেকেই বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টি লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই সরকার এগিয়েছে। বিচার করা, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের যারা যারা আছেন, শেখ হাসিনা থেকে শুরু করে, তাদের বিচারের আওতায় আনা, প্রয়োজনীয় সংস্কার করা, রাষ্ট্রযন্ত্রের সংস্কার, যেই দাবি জনগণের মধ্যে বহু বছর থেকে ছিল, বলতে গেলে গত 54 বছর থেকে ছিল। কোনো সরকার সেভাবে হয় সংস্কার করতে চায়নি, রাষ্ট্রযন্ত্র মেরামত করতে চায়নি, না হলে পারেনি। এই বিষয়গুলো কিন্তু হয়েছে, ফলে জনপ্রত্যাশা কখনো পূরণ হয়নি। অধ্যাপক ইউনূস সেই সুযোগটি পেলেন, তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি কমিশন গঠন করলেন, আর সেই কমিশনগুলোকে সমন্বয় করবার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হলো। তো তাদের মাসের পর মাস নিরলস চেষ্টায় অবশেষে প্রণীত হলো জুলাই সনদ। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। জুলাই সনদ এখন আসছে 12ই ফেব্রুয়ারি, যে নির্বাচন হবে, সব ঠিকঠাক থাকলে অবশ্যই বলতে হবে এই কথা। এবং একই দিনে যে গণভোট হবে, সেই গণভোটে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে জুলাই সনদের যে অঙ্গীকার আছে, সেখানে যেসব সংস্কারের সুপারিশমালা আছে, সেগুলো টিকে যাবে। আর পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবে কনস্টিটিউশনালি। তো তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এখন যে প্রশ্নটি সামনে এসেছে, আমি যে ইস্যু নিয়ে আজকে কথা বলেছি, অতি সম্প্রতি আমি আরেকটি এপিসোড কিন্তু করেছি একই ইস্যুতে বলতে গেলে। তো তাহলে আবার কেন করছি? গুরুত্ব বিবেচনায় করছি, কারণ গত 2-3 দিন থেকে দেখছি একটি মহল বিশাল তোলপাড় তৈরি করেছে, তোলপাড় সৃষ্টি করেছে। কি, এই সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব মহল, উপদেষ্টারা ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি সরকার, স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সব স্তরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এইটি অনেকের দৃষ্টি কেড়েছে এবং তারা আহত হয়েছেন যে এই সরকার কেন এই কাজ করছে। এটি তো কোনো রাজনৈতিক দল না, এটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার বরং এটুকু করতে পারে যে জনগণকে অ্যাওয়্যার করতে পারে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, বা সচেতনতা বৃদ্ধিমূলক প্রোগ্রাম চালাতে পারে,
যে গণভোটে অংশগ্রহণ করতে হবে সবার, আপনাদের ইচ্ছে মতো ভোট দেবেন, হ্যাঁ বা না, যা ইচ্ছে তাই, বাট গণভোটে অংশগ্রহণ করতে হবে। শুধু এইটুকু প্রচারণা তারা সরকারের কাছে চাইছিলেন বোধহয়। আর এই জন্য সেই মহলটির তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা খুব কষ্ট পাচ্ছেন। তো বেশ গণতন্ত্রের চর্চা করছেন তারা, ভালো। অতি গণতন্ত্রী অনেককেই দেখছি এই বিষয়ে খুব উচ্চকণ্ঠ। সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে দেখছি, একাধিক কন্টেন্ট বানিয়েছেন, সরকারের ভূমিকাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। খুবই ভীষণ গুরুতর অভিযোগ তিনি করেছেন যে সরকার এটি করতে পারে কিনা, কেন করছে এটি। তো এখন প্রশ্ন হলো, আরও অনেকেই করছেন, অনেকে পত্রিকায় কলাম লিখে করছেন, সব মহলেই খোঁজখবর রাখছি, তো সব মাধ্যমে দেখছি আসলে। তো সেই মহলটি খুব জোরে সোরে লেগেছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। কেন এই কাজটি করছে সরকার? কিন্তু তারা কিন্তু সুস্পষ্ট করে বলতে পারেননি এই কাজটি কি বেআইনি, অন্তর্বর্তীকালীন সরকার কি একটি বেআইনি কাজ করছে, এই কথা কিন্তু কেউ বলতে পারেনি। কেউ যদি বলেও থাকেন সেইটি বেআইনি আমি মনে করি। কেন বেআইনি, আইন এই কথা কোথাও বলেনি। এবং এই প্রসঙ্গে আমি একটি উদাহরণ দিতে চাই। যুক্তরাজ্যে যখন ব্রেক্সিট উপলক্ষে ব্রেক্সিট রেফারেন্ডাম বা গণভোট হলো, তাদের ব্রেক্সিট, ব্রিটেনস এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, সংক্ষেপে এটিকে আমরা ব্রেক্সিট বলি। তো ব্রেক্সিট কিংবা ব্রেক্সিট এটি যখন হলো, তখন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্যাবিনেট সেক্রেটারি জেরেমি হেইট তখন বলেছিলেন, এই প্রশ্নটি তখন উঠেছিল সামনে, যে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো তখন প্রশ্ন উঠেছিল যে পারে কিনা তারা এটি। তো সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন জেরেমি হেইট। তিনি জানিয়েছিলেন যে সিভিল সার্ভিস কোডে কোথাও উল্লেখ নেই যে কোনো সিভিল সার্ভেন্টকে সরকার চাইলে তাদের গণভোটের পক্ষে, সরকার যেভাবে চায় গণভোট যেদিকে যাবে, প্রচারণায় কাজে লাগাতে পারবে কি পারবে না, এই বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই সিভিল সার্ভিস কোডে। ফলে সিভিল সার্ভেন্টদের নিয়োগ করা যাবে সরকারের পক্ষে প্রচারণায়, সরকার যেদিকে চান, গণভোট যেদিকে নিতে চান সেদিকে প্রচারণায় যেতে পারে। তো এমন একটি বিষয় ছিল। তো আমাদের এখানেও আমি মনে করি এমন কোনো আইন নেই যেটি সে আইনে বলা আছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসবেন সেই সরকারের প্রধান হবেন অধ্যাপক ইউনূস, আর সেই সরকার গণভোট দেওয়ার সময় গণভোটে হ্যাঁ পক্ষে সরকারি প্রচার যন্ত্র ব্যবহার করতে পারবেন না বা সরকারি লোকেরা কথা বলতে পারবেন না, এমন সুস্পষ্ট বিধান কোথাও নেই। তো অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার কনফিডেন্টলি এই কাজটি করতে পারে এবং সরকার তাই করছে এবং সরকারকে তাই করতে হবে। এখন কারো কারো প্রশ্ন থাকতে পারে, সরকার না করলে তো পারে, এটি কেন করছে? না করলে পারে না, এই সরকারকে এই কাজটি করতে হবে, অন্য সরকার না করলেও চলতো। এই সরকারকে কেন করতে হবে? কারণ শুরুতেই বলছিলাম এই সরকারের ঘোষিত নীতি বিচার সংস্কার নির্বাচন। আচ্ছা, তো এখন এই সরকার মাসের পর মাস চেষ্টা করে, কি পরিমাণ চেষ্টা তারা করেছেন একটি জুলাই সনদ প্রণয়ন করবার জন্যে, রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনবার জন্যে। তো এখন যদি এমন হয় যে এই সরকার কোনো প্রচারণা চালানো না, আর জাতীয় সংসদ নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি গণভোটে না জয়যুক্ত হলো, তাহলে সরকারের মাসের পর মাস করা যে চেষ্টা, সেটির ফলাফল কী হলো, কী দাঁড়ালো? কিছুই না, অশ্বডিম্ব। আর সরকারকে সেই ব্যর্থতা নিয়েই যেতে হবে যে সরকার একটি ঐকমত্য কমিশনের আন্ডারে অনেকগুলো সংস্কার কমিশন করে মাসের পর মাস খড়কুটো পুড়িয়ে 26 কোটি টাকার প্রজেক্ট ছিল এটি, যদিও অনেক কন্টেন্ট ব্যাপারী বলেছিলেন শত শত কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে। তো এক পয়সা সহ হিসেব দিয়ে দিয়েছে সরকার, 26 কোটি টাকার প্রজেক্ট ছিল এটি। তো 26 কোটি টাকা ব্যয় করে কয়েক মাসে সরকার যে চেষ্টা নিয়েছিল সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থ হয়েছে। তো সরকার এটি চাচ্ছে না এবং চাইবেও না সঙ্গত কারণে। এই বদনাম নিয়ে সরকার যাবে কেন? আচ্ছা, আরেকটি কথা হলো, সরকার তো রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিতে পারে বিষয়টি, যে আসছে নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করবেন, সরকার গঠন করবেন, তারা দেখবে বিষয়টি, যা ইচ্ছে তাই হোক। না, আমি মনে করি না অধ্যাপক ইউনূসের সরকার রাজনৈতিক দলগুলোর উপর খুব একটা আস্থাশীল, এটি আমার মনে হয় না। এটি আমার ব্যক্তিগত অপিনিয়ন। এবং প্রিয় দর্শক, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, গত 54 বছরে আমি যেটি শুরুতেই বলছিলাম, কোনো সরকার কি চেষ্টা করেছে আন্তরিকভাবে প্রকৃত অর্থে জনবান্ধব কিছু সংস্কার, রাষ্ট্রযন্ত্র মেরামত করবার চেষ্টা, আন্তরিক চেষ্টা কোনো সরকার করেছে? করেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু গণবান্ধব
জনহিতৈষী পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এবং তিনি বেঁচে থাকলে হয়তো তিনি ভালো কোনো কিছু করতেন। তার কিছু সংস্কার প্রস্তাব ছিল, খুব ভালো, সেগুলো গণবান্ধব, জনগণের জন্য, দেশের জন্য। তিনি সময় পাননি। আর বাকিরা কেউ চেষ্টা করেছেন সেই অর্থে, এটি নিশ্চিত করে বলা যায় না। আর করবার কারণও ছিল না। সব লুটপাট হয়েছে, লুটপাটের সরকার ছিল প্রতিটি সরকার। লুটপাট, গুন্ডামি, রাজনৈতিক সন্ত্রাস, ইলেকশন রিগিং কি হয়নি? হাসিনার কথা যদি বাদও দিই, বাকি সরকারগুলো খুব একটা তুলসী পাতা ছিল না। তো যাই হোক, তো তাই আমি সঙ্গত কারণে মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং অধ্যাপক ইউনূসের কোনো কারণ নেই রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখার, যে তারা ক্ষমতায় এসে সরকার গঠন করে এই ঐকমত্য কমিশন প্রণীত সংস্কারের সুপারিশমালাগুলো বাস্তবায়ন করবে একের পর এক। আর রাষ্ট্রযন্ত্র ওভারহোল্ড হয়ে যাবে, একটি চমৎকার ওভারহোলিং হয়ে যাবে অটোমেটিকলি, ঘটবে না। তাই তাদের যা করবার, যতটুকু তাদের ক্যাপাসিটিতে কুলোয়, যতটুকু তাদের আয়ত্তে আছে, ওয়েজ অ্যান্ড মিনস ব্যবহার করে তারা সেটি করবার চেষ্টা করছে, এবং এতে দোষের কিছুই হয়নি, এবং কোনো বেআইনি কাজ এটি না। যারা কথা বলছেন, লিখছেন, তারা পারলে কোনো আইন দেখিয়ে বলুন যে এটি এইভাবে বেআইনি। যদি তারা বলতে পারেন, আমিও দাবি জানাবো যে এই বেআইনি কাজ বন্ধ করা হোক। তো নিশ্চিত করে বলতে পারি এটি বেআইনি কাজ নয়। হ্যাঁ, কাজটি অনৈতিক কিনা বা নৈতিক কিনা সেই প্রশ্ন নিয়ে কেউ কথা বলতে পারেন। তো সেই অর্থে আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে অনৈতিক কাজও করা যায় যদি সেটির উদ্দেশ্য থাকে মহৎ। আর আরও গোড়ায় যদি যাই, তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থান হলো, সেটি কোন আইন মেনে হয়েছিল? অভ্যুত্থান কোন আইন মেনে হয়? এটি তো অনৈতিক। হাসিনা একটি সরকার ছিলেন, যদিও মিথ্যেভাবে হাসিনা বলতেন, মিছি সে পিকনিক খেলার মতো, যে আমি নির্বাচিত সরকার। হাসিনা তো জোর করে ক্ষমতায় ছিলেন, তাও একটা সরকার তো ছিল, হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। তো হাসিনাকে আমরা ভাগিয়ে দিলাম, তাড়িয়ে দিলাম, খেদিয়ে দিলাম, এটা কি আমরা ঠিক কাজ করেছি? এটি কি আইনসম্মত ছিল? ছিল না। বাট জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকার রক্ষা করবার জন্য বৃহত্তর পরিসরে হাসিনাকে সরাতে হয়েছে। দ্যাট ওয়াজ ইম্পারেটিভ, অ্যান্ড সামটাইমস উই হ্যাভ টু ব্রেক দ্য ল টু সেভ দ্য ল। মাঝে মাঝে এমন সিচুয়েশন আসবে যে আইন ভাঙতে হবে আইন রক্ষা করার জন্য। তেমন একটি সিচুয়েশন আমরা পার করেছি। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।